দর্শক, আজকের ভিডিওতে যেসব তথ্য দিতে যাচ্ছি প্রত্যেকটা তথ্য শতভাগ সত্য, আন্তর্জাতিক গণমাধ্যম এবং বাংলাদেশের মূলধারার গণমাধ্যম থেকে কানেক্টেড। এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে 2017 সালে, আমাদের কাছে মনে হয়েছিল যে বিষয়টা একটা কাকতালীয় বিষয়, কিন্তু আসলেই বিষয়টা কাকতালীয় না। এটা একটা গোপন ষড়যন্ত্র ছিল এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুশিন করার জন্য। আমরা চাই আমাদের এই ভিডিওটা আপনি যেই ধর্মেরই হন ভিডিওটা শেয়ার করবেন, সরকারের উচ্চপদস্থ যারা আছেন তাদের নজরে আনবেন। যদিও এটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আর আমরা এই তথ্যগুলা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম যুগান্তরে করা যে প্রতিবেদনগুলো আছে সেখান থেকেই কাজ করছি। দর্শক, 2017 সালে আপনাদের খেয়াল থাকার কথা যে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নৃশংস হামলা চালিয়েছিল সেই দেশের সেনাবাহিনী। ওই হামলায় অসংখ্য মানুষ নিহত হয়, বাড়িঘর ছেড়ে পালিয়ে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। আমাদের সরকার তৎকালীন সময় মানবতার দিক বিষয় বিবেচনা করে মুসলমান হিসাবে আমরাও তাদেরকে বুকে টেনে নিয়েছি, কিন্তু আজকের দিনে বাংলাদেশের রোহিঙ্গাদের শত কোটি টাকার অস্ত্রের চালান, সেইখানে সিন্ডিকেট গড়ে তোলা, কি বলা হয় যে তাদের একটা নিজস্ব সেনাবাহিনী তৈরি করা, সেখানে ইয়াবার কোটি কোটি টাকার ব্যবসা, বাঙালিদের উপর নির্যাতন, এই সকল কিছু আমরা যখন তথ্যসূত্র দেখি একটা আরেকটার সাথে কানেক্টেড। বর্তমানে যে রোহিঙ্গারা আছে তারা নিয়মিত মিয়ানমার সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সীমান্ত দিক থেকে মিয়ানমার সেনাবাহিনী। আর এই প্ল্যানটা আজকের না, এই রাখাইন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল 2017 সালে। পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন। যুদ্ধাপরাধ তদন্ত কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেইখানে তারা জানিয়েছে 2017 সালের মাঝামাঝি সময়ে একটি গোপন স্থানে রোহিঙ্গাদের নিয়ে গোপন বৈঠক করেছিল মিয়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। সেইখানে মিয়ানমারের তৎকালীন সময় অং সান সুচির যে ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারাও এদেরও কিছু দুই একজন এমপি কানেক্টেড ছিল। কিন্তু দেখেন আজকে কি বিষয়, যেমন কুকুর তেমন মগুর। যেই মিয়ানমারের অং সান সুচি তিনি আন্তর্জাতিক আদালতে এই সেনাবাহিনীর পক্ষ নিয়ে সাফাই গেছিলেন, সেই সেনাবাহিনী আজকে তাকে বাঁশ দিয়া ডলা দিয়া জেলের ভিতরে অন্ধকার কুঠুরিতে ফালাই রাখছে। আজকে সুচির কোনো খবরই নাই, এই সেনাবাহিনী কিন্তু আজকে অবস্থা করেছে। দর্শক, সেইখানে তারা আপনার যে মিটিং হয়েছিল সেখানে রোহিঙ্গাদের গ্রামগুলোতে গুপ্তচর পাঠানো, মুসলিমদের বাড়ি এবং মসজিদগুলোকে ধ্বংস করা এবং এরিয়া ক্লিনিং এর নামে রোহিঙ্গাদের নিধনের পরিকল্পনা করেছিল। যেই পরিকল্পনা সেই কাজ এর কয়েকদিন পরেই রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ এবং তাদের গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো শুরু করেছিল মিয়ানমারের সেনাবাহিনী। রয়টার্স বলছে বৈঠকে রোহিঙ্গাদের বাঙালি হিসেবেই আপনার এখানে পরিচিতি দেওয়া হয়, এমনকি তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধ অভিবাসী, বেসিক্যালি তারা মিয়ানমারের বাসিন্দা না, তারা বাঙালি। এখানে একটা ফোকাস তারা ক্রিয়েট করেছিল। রোহিঙ্গারা বেশি বেড়ে গেছে এবং তাদের জনসংখ্যাও অত্যাধিক হারে বেড়ে গেছে বলেও কয়েকজন কমান্ডার সেই বৈঠকে মন্তব্য করেছিলেন। ওই কমান্ডাররা বেশ কয়েকটি বৈঠক করেন এবং সেখানে ফাইনালি তারা সিদ্ধান্ত নেন যে তারা সকলেই একতাবদ্ধ হয়ে কাজ করবেন, যেন সেনাবাহিনী যে কোনো মুহূর্তে এগিয়ে যেতে পারে। সেই কারণে স্থানীয় কিছু মানুষের তাদের সহযোগিতার প্রয়োজন ছিল। তাছাড়াও বিশ্বব্যাপী যেন সেনাবাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ থাকে সেই বিষয়টিও নিশ্চিতের জন্যই ধ্বংসযজ্ঞের এই বিষয়টিকে আপনার গোপন রাখার চেষ্টা করার কথাও সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গাদের নিধন শুরু করার পর মিয়ানমার সেনাবাহিনী জানায় রাখাইনে মুসলিম সন্ত্রাসীদের নির্মূল করতে তারা অভিযান চালায়, কিন্তু রয়টার্সের প্রাপ্ত তথ্য বরাত বলছে পরিকল্পনা করেই ঘটানো হয়েছিল এই ধ্বংসযজ্ঞ। মিয়ানমারের তৎকালীন প্রধানমন্ত্রী অং সান সুচিও সেনাবাহিনীর পক্ষে তখন কাজ করছিলেন। 2019 সালেও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে সেনাবাহিনীর পক্ষ নিয়ে আন্তর্জাতিক আদালতে তিনি যান। তাছাড়া মিয়ানমারের জন্য অন্য সাধারণ মানুষ, বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও সেনাবাহিনীর এই নৃশংসতার পক্ষে অবস্থান নিয়েছিল। যে বৌদ্ধ সন্ত্রাসীরা একটা মুরগি খায় না, গরু খায় না, মাছ খায় না, হ্যাঁ, আজকে তারাই দেখেন সেই পরিকল্পনার অংশ বিশেষ ছিল। এমনকি বৌদ্ধ ধর্মগুরুরা প্রত্যক্ষভাবে এতে অংশ নেন বলে জানিয়েছে গণমাধ্যম রয়টার্স। যে অং সান সুচি সেনাবাহিনী ও সেনাপ্রধান মিন অং হুলাইকে সমর্থন জানিয়েছিলেন, সেই সেনাপ্রধান ও বর্তমান জান্তার প্রধান অভ্যুত্থানের মাধ্যমে সুচিকে ক্ষমতাচ্যুত করে তাকে জেলে নিক্ষেপ করেছে।
সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে তৎকালীন সময় যারা রাস্তায় নেমে এসেছিল তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়, এবং কি এই অং সান সুচির যারা মন্ত্রী এমপি আছেন এদেরকেও কিন্তু এই সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। এরপরেই আপনার মিয়ানমারের সব সেনা নেতা বা সেনা কমান্ডার যেটার পক্ষে ছিল তাও না, এর মধ্যে একজন হচ্ছে ক্যাপ্টেন নে মায়ো থেট। তিনি এটার বিপরীতে ছিলেন, যার কারণে পরবর্তী সময় তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে আপনার বাধ্য করা হয়েছে। তিনি বর্তমানে মিয়ানমার থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছেন। তিনি বলেছেন যে তৎকালীন পরিকল্পনাটা ছিল পুরোটাই মাস্টার প্ল্যান, এবং রোহিঙ্গারা পালিয়ে যাওয়ার পর তাদের বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র, গবাদি পশু ইত্যাদি লুট করেছিল ওই মিয়ানমারের সেনারা। এমনকি নিজেদের পেটের ভোজের জন্য, ভুরি ভোজের জন্য রোহিঙ্গাদের গরু ছাগল জবাই করেও তারা সেখানে খাওয়া দাওয়া করছে। যখন থেকে এই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, প্রথম দিকে তাদের আসল চরিত্র প্রকাশ না হলেও ডে বাই ডে এখানে কিন্তু আপনি দেখেন মানে আমাদের পুলিশ বাহিনীও সেখানে বিপদে আছে, মানে এপিবিএন এর যারা পুলিশ বাহিনী আছেন তারাও বিপদে আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য, রোহিঙ্গাদের হাতে ভারী অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের ষড়যন্ত্র করছে মিয়ানমার সেনাবাহিনী। আমাদের গণমাধ্যমগুলোতেও এই রোহিঙ্গাদেরকে নিয়ে ধারাবাহিক অনেক প্রতিবেদন করা হয়েছে। আমি নিজেও বেশ কয়েকটা নিউজ আপনাদের সামনে করেছি। দর্শক, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়তই ঘটছে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এমনকি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় যে সকল মানুষ আছে তাদের সাথে এরা বেশিরভাগ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হাতে নাতে বেশ কয়েকবার ধরা পড়ছে। এমনকি সেইখানে বেশ কয়েকটি গ্রুপ নিজেদের আধিপত্য বিস্তারের কেন্দ্র করে, যেহেতু বিশাল একটা জনসংখ্যা বা গোষ্ঠী আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত তারা অস্ত্র এবং রক্তের খেলা খেলছেন। গতকালকেও আপনার মোবাইলের ইন্টারনেট পেতে দুর্গম পাহাড়ের ঢালে অবস্থান করছিলেন ক্যাম্প 15C ব্লকের হেড মাঝি আবু তালেব ও সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন। ওত পেতে থাকা দুর্বৃত্তকারীরা দুজনকে গলায় এবং বুকে গুলি করে পালিয়ে যায়। পরে চিৎকার করলে পার্শ্ববর্তী শেড থেকে ছুটে যান স্থানীয়রা। এপিবিএন বলছে, মঙ্গলবার মধ্যরাতে সি ব্লকের পাহাড়ি ঢালে এক ঘরের সামনে 8-10 জন অস্ত্রধারী এসে গুলি ছুড়তে শুরু করে। এই সময় সেখানে থাকা তালেব এবং হোসেন গুলিবিদ্ধ হয়। পরে বুধবার 10 আগস্ট তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য আপনার কি বলা হয় যে সদর হাসপাতালে পাঠানো হয়।